রাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে আমি জ্ঞান দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে, পুরো বাংলাদেশ ভারত টের পাচ্ছে। আসলে একটা কঠিন মাল। ইনখালাফের জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। কিছু বুদ্ধিজীবী আছে, নাম নিলে দাঁত ব্রাশ করতে হয়, যারা পাঠ্যক্রমে গুগল থেকে নিয়ে নকল করে ছাপে, কান ধরে ওই গোলাপশাহ মাজারের সামনে উঠবস করার উচিত এসব বুদ্ধিজীবীদের। কেউ কিছু বলে না তাদেরকে, তারা হলো ওদের পোষা বুদ্ধিজীবী। বাংলাদেশে আমরা জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে পরিবারতন্ত্র হতে দেব না। আমাদের এই যে সহযোদ্ধা, তার এই জায়গায় ঠিক বসিয়েছে, তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে, পুরো বাংলাদেশ ভারত টের পাচ্ছে। আসলে একটা কঠিন মাল। এমনকি আপনি অবাক হবেন যে ইউনুস খলিল এখানে খেলছে, খলিল কিন্তু ইউনুস রশি কিন্তু ইউনুসের হাতে। এজন্য বলছি ডক্টর ইউনুস খলিল এরা জামাত শিবিরকেও, বিএনপি জামাত এনসিপি বিরোধী দলকেও খুশি রাখছে, তারপর অঘটন ঘটাচ্ছে। রাজনীতির চালছে ইউনুস খলিল। বিএনপি এখানে পুতুল, জামাতও মেনে নিচ্ছে। অবিশ্বাস্য খেলা চলছে। আচ্ছা দেখেন তো, এই সালাউদ্দিন আহমেদ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউ ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার বলেন, সালাউদ্দিন আহমেদ এই খলিলুর রহমানকে কত নোংরা ভাষায় গালাগালি করেছিলেন, যে একটা বিদেশি নাগরিক, তাকে আপনি বানিয়েছেন ইউনুস, আপনি তাকে বানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। একটা বিদেশি নাগরিক সে বাংলাদেশের নিরাপত্তার জন্য কিসের রিপোর্ট করবে? কোনো কাণ্ডজ্ঞান আছে? নানান কথাবার্তা বলেছে। সেই সালাউদ্দিন আহমেদকে এখন এয়ারপোর্টে যেতে হয় বা বিভিন্ন জায়গায় প্রোটোকল দিতে যেতে হয় খলিলুর রহমানকে, এবং সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে থাকেন। মানে সালাউদ্দিন আহমেদ এখন খলিলুর রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে তিনি গর্বিত। খলিল ভাই কি একটা অবস্থা! তা বুঝছেন যে আসলে খলিল কি জিনিস। এবং বিএনপির জন্য দুঃখ, বিএনপির নেতারা, অ্যাক্টিভিস্টরা, বিশেষ করে অ্যাক্টিভিস্ট যারা ফেসবুকে লেখালেখি করেন, ভিডিও তৈরি করেন, তারা এই খলিলুর রহমানের বিরুদ্ধে, যেমন ডাক্তার জাহেদ টেক থেকে শুরু করে ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম, আর অনেকে আছেন যারা এই খলিলকে নানান ভাষায় গালাগালি করেছিলেন। এখন তাদের সেই ফেসবুক পোস্ট ডিলিট দিতে হচ্ছে, কারণ খলিল এখন তাদের আব্বা। মজা না? তো খলিল কি জিনিস? খলিলই আছে। কত মানুষ তার বিরোধিতা করেছে, তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তারা সরে গেছে, কিন্তু খলিল সরে নেই। বিএনপি এখন তাদের অতীতের ফেসবুক পোস্ট এবং ভিডিও ডিলিট করতে হচ্ছে, খলিলকে গালাগালি করে দেয়া পোস্ট এবং ভিডিও। বিএনপির অ্যাক্টিভিস্ট দেখেন, যারাই খলিলের বিরুদ্ধে লিখেছিল, অপপ্রচার চালিয়েছিল, তারা এখন এগুলো ডিলিট করেছে, কারণ এখন খলিল তাদের আব্বা, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন। মজা না? এবং বিএনপির একটা ফরেন পলিসি আছে, বিএনপির ফরেন পলিসিকে ঘুরিয়ে দিয়েছেন খলিল। বিএনপির পররাষ্ট্রনীতি অনুযায়ী দেশ চলছে না, দেশ চলছে খলিলুর রহমানের পররাষ্ট্রনীতি অনুযায়ী। বুঝতে পারছেন? পুরো বিএনপির মতো একটা বিরাট শক্তি যারা ক্ষমতা এসেছে, তাদেরকে নাকে দড়ি দিয়ে কিভাবে ঘুরাচ্ছে খলিলুর রহমান। শুধু কি বিএনপি, জামাত দেখেন, জামাত খলিলুর রহমানকে নিয়ে আপত্তি করেছে যে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, আবার তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এটা ঠিক হয়নি, জাস্ট এই অভিযোগ করেছে। এবং একদিন রেজওয়ানা হাসানের একটা বক্তব্যকে কেন্দ্র করে খলিলুর রহমানের পদত্যাগের দাবিও করেছিল জামাত। কিন্তু এটা কিন্তু জাস্ট উপদেষ্টা ছিল, এই হচ্ছে অভিযোগ, যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন আর আপনি এখন বিএনপি সরকারের মন্ত্রী। এটা ঠিক না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা আপনি তখন গুপ্ত বিএনপি ছিলেন। এমনকি আপনার নেতৃত্বেই মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আনা হয়েছে 13 জুন, যার ফলাফল নির্ধারণ হয়েছিল। নির্বাচন হয়েছে 2026 সালে 12 ফেব্রুয়ারি, কিন্তু 13 জুন 2025 সালেই ফলাফল নির্ধারণ হয়ে গেছে লন্ডনে বসে, তারেক রহমান প্রধানমন্ত্রী। এরকম অভিযোগ আছে।
কিন্তু এগুলো এগুলো কোনো অথেন্টিক অভিযোগ না, এগুলো জাস্ট কল্পনা। আর দ্বিতীয় হচ্ছে সুনির্দিষ্টভাবে খলিল রহমান ব্যক্তি খলিলের বিরুদ্ধে অভিযোগটা কি? খলিল খারাপ, কেন খারাপ? খলিল ভারতের দালাল, এই কথা জামাতের কেউ বলছে না। আমেরিকার দালাল, এই কথাও জামাতের কেউ বলছে না, কারণ জামাত আবার আমেরিকার দালাল বলে গালি দেয় না, জামাত গালি দেয় ভারতের দালাল বলে। আমি বলি অনেককে আমেরিকার দালাল, কিন্তু জামাত কিন্তু বলে না, কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে যে কাকে কোন ভাষায় বা কোন বিরোধী রাজনীতি করবে। সেই জায়গায় খলিল রহমানের বিরুদ্ধে জামাতেরও কোনো অবস্থান নেই। যেমন মানবিক করিডোর, আরো নানান বিষয়ে, যেসব বিষয়ে তখনকার সময় বিএনপির আপত্তি ছিল, খলিলের নানান কার্যক্রম ইনিশিয়েটিভ নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেসব জায়গায় জামাতের কোনো আপত্তি ছিল না, বরং জামাত সেটাকে সমর্থন করতো। এখনো খলিল রহমানের যে ফরেন পলিসি, ব্যক্তি খলিলকে আপনি যাই বলেন না কেন, জামাত যাই বলেন না কেন, খলিল রহমানের ফরেন পলিসি তো জামাত খুশি। যেমন খলিল ভারতকে টাইট দিচ্ছেন, বিএনপি তো ভারতের কোলে উঠে গেছিল, তারেক রহমান তো ভারতের সাথে আপোষ করেছিল, কিন্তু খলিল ভারতকে টাইট দিচ্ছে। কিছু কাজ করেছে, যেমন বিসিবিটা এটা ভারতের হাতে তুলে দিয়েছে, এটা একটা দিক। হ্যাঁ, এটা আমাদের ক্রিকেট বোর্ড একটা আবেগের জায়গায় এটা ধ্বংস করছে, বাট ওভারঅল বিসিবি এটা একটা ইনস্ট্রুমেন্ট, যে বিসিবিটা দিচ্ছে কিন্তু তোমাদেরকে আরো বেশি জিনিস দিতে হবে, বা ভারতকে এর মাধ্যমে ভারতের কাছ থেকে আরো বেশি কিছু আনার চেষ্টা, এরকম খেলা খেলছে। তো ওভারঅল বিসিবি দিয়ে দিলেও ভারতকে টাইট দিচ্ছেন এবং ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন খলিল রহমান। যে তিস্তা প্রজেক্ট চীনকে দিচ্ছেন, পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান কিনেছেন, তুরস্কের সাথে যে কৌশলগত সম্পর্কের মানে বিগিনিং ইনসেপশনটা আপনারা দেখছেন, এবং সামরিক এবং স্ট্র্যাটেজিক সম্পর্কের যে একটা গোলাপতন আমরা দেখলাম, এগুলো সব খলিলের ফরেন পলিসি। এতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন পুশিন করে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে। তো এতেও কিন্তু জামাত শিবির খুশি। এই যে বাংলাদেশের কোন সরকার ভারতকে এতটা নাকানি চুবানি খাওয়াতে পারেনি যেটা খলিল এবং ডক্টর ইউনূস খাওয়াইছেন। বিএনপি সরকার এখন অনেকটা সেম নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভারতকে শায়েস্তা করছে, সোজা করছে। তোমরা ৭১ বাংলাদেশ স্বাধীন করে দিয়েছো, এই জন্য বাংলাদেশ নিয়ে যেরকম ইচ্ছে সেরকম খেলবা, না পারবা না, আমি খলিল আছি। তা খলিল ইউনূস এখনো, এবং খলিল ইউনূসের এই কার্যক্রমকে জামাত আসলে সমর্থন করে। এই যে তুরস্ককে বাংলাদেশে এখন প্রাসঙ্গিক করা, যে তুরস্ককে বিএনপি ছাত্রীরা গালাগালি করতে কিছুদিন আগেও, এখন বিএনপি সবাই তুরস্ককে আব্বা আব্বা বলছে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান, এরা নাকি তারেক রহমানকে হত্যা করতে চায়, এই গুজব ছড়িয়েছিল বিএনপি ছাত্রীরা, এখন তাকে আব্বা বলতে হচ্ছে। এটা খলিলের মেকানিজম। খলিল পুরো বিএনপিকেই তো ঘুরিয়ে দিয়েছেন, বাংলাদেশের চিত্র পাল্টে দিচ্ছেন, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। এর মাধ্যমে ভারতের সাথে খেলবেন ডেফিনেটলি। এতে অনেক আলাপ আলোচনা আছে, উপকার বা লাভ ক্ষতি, এটা বিক্রি করে দিলে লাভ হতো কিনা, এটা নিয়ে আলোচনা করেছি। বাট ওভারঅল ভারতের সাথে খেলতে এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। একদম যে ভারতের সাথে শত্রুতা করবেন না, ভারতকে অনেক কিছু দিবেন, যেমন বিসিবি দিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ডটা ভারতপন্থীদের হাতে দিয়ে দিয়েছেন, এরকম আরো অনেক কিছু দিবেন, কিন্তু যা চাইবে একদম সেরকম তা না। তা ভারতের লাগাম টেনে ধরবেন কিছুটা হলো। দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, যেভাবে শহীদ ওসমান হাদিকে বিদায় করে দিছে পৃথিবী থেকে, ও তো সিস্টেমের বাইরে ছিল, গতানুগতিক যে রাজনীতির ধারায় সে ধারায় ছিল না। তার কথাবার্তাগুলোর মধ্যেই তো আগুন ঝরে, স্পষ্ট ভাষায় মানুষকে বুঝাই দিছে পার্শ্ববর্তী দেশের যে আধিপত্য যেভাবে আমাদেরকে গ্রাস করছে। ওই যে চন্দ্র সূর্য গ্রহণ দেখছেন না, ওইভাবে গিলা খায়, চাঁদ সূর্যকে গিলা খায়, সূর্য আবার চাঁদকে গিলা খায়। ওই গিলা খাওয়াটা আমাদের কাছে ক্লিয়ার করে দিছে, আমরা বুঝতে পারছি। আর সবচেয়ে বেশি বুঝতে পারছে কারা? ওই যে যারা পর্দার আড়ালে থাকে, ওরা কখনো ক্যামেরার সামনে আসে না, ওদের ছবি দেখতে পাবেন না, ওদের মুখ দেখতে পাবেন না, ওরা আড়াল থেকেই সব কাজ করে। আমরা দেখেন না কাকে ভোট দেবো, কাকে পাশ করামু, লাইন ধরতেছি, রোদের মধ্যে দাঁড়ায় ভোট দিতেছি, আর ওরা তখন বুঝছেন ওই হুইস্কি ঢালতে সিগারেটের ধোয়া উড়াইতে মুস্কি হাসতেছে, কারণ ওরা তো জানে তারা কাকে পাশ করাবে। এই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাচ্ছে। আর ওই সিস্টেম মাইনা যারা নিতে পারে তারাই কিন্তু ওই সংসদে যাইতে পারে। আর ওই সিস্টেম মানতে পারে নাই ওসমান হাদি, শহীদ ওসমান হাদি ওই সিস্টেম মানতে পারে নাই, কিন্তু তাকে রুখবে কি কইরা, তাকে আটকাইবে কি কইরা? মামলা দিয়া কি মামলা দিবে? হানি ট্র্যাপ করবে, সে সুযোগও তো নাই। কিভাবে তাকে আটকাবে? তাকে টাকা দিয়া কিনবে, সেটাও তো পারবে না, সে তো বিক্রি হবে না। তার মানে কি, এই লোক যদি, এই হাদি যদি সমস্ত সিস্টেম ভাঙ্গা এই সংসদে চইলা যায়, তাইলে তো বিরাট বিপদ, তাই না? যার জন্য তাকে সরাইয়া দিতে হয়েছে, পর্দার আড়াল থেকে হুকুম করছে সরাইয়া দাও, সরাইয়া দিছে। তার মানে কি জানেন, ওই পর্দার আড়ালের লোকগুলা ওরাই কিন্তু সবচেয়ে ক্ষমতাবান, তাদের শিকড় ভাই অনেক দূর পর্যন্ত। এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেন কিভাবে বয়ান তৈরি করে এই টক শোতে আইসা, অথচ এই টক শোগুলোর মধ্যে কথা বলা উচিত ছিল কাদের নিয়ে জানেন? যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা তাদের মা বাপকে হারাইছে। এই পীরখানার হত্যাকাণ্ডে 57 জন অফিসারকে যে আমরা হারাইলাম, এই 57 জন অফিসারের পরিবার তো আছে, তাদের ছেলে মেয়ে আছে, ভাই ব্রাদার আছে, তাদেরকে এই টক শোতে আইনা কখনো কোনো কথা বলতে দেখছেন? দুই একটা ঘটনা হয়তো আছে, কিন্তু কেউ কি সিরিজ করছে? আমাদের এই চ্যানেলে সিরিজ চালাবো, যারা গুম হয়েছে, খুন হয়েছে, এদেরকে আমরা সামনে নিয়ে আসবো। অথবা ওই শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা হয়েছে, তাদের কাউকে কি দেখছেন এই টক শোতে আইনা কথা বলতে, প্রশ্ন করতে, যে সে রাত্রে কি ঘটনা ঘটছে?
করছিল, দুই একটা ঘটনা হয়তো আছে, দুই একটা ইন্টারভিউ দেখছেন, কিন্তু তারপরে হারায় গেছে। কারণ কি জানেন, এরা আবার কিরকম মানুষ, এরা হলো ওই যে মিসকিন, এরা ওই যে মানুষের কাছ থেকে চায়া চিন্তা খায়। ওই যে ফজলুর রহমান সাহেব কইতো না, এরা মিসকিন, এরা মানুষের কাছে চায়া চিন্তা খায়। এই দৃষ্টিভঙ্গি দিয়েই তো দেখে, এদের মাইরা ফালাইলে কি আসে যায়, এদেরকে আবার টক শোতে না কথা বলতে হবে কেন, বলে নাই। গত 15-16 বছরে কি ঘটে গেছে এই দেশে সব আমরা ভুলে গেছি। আমরা কি মনে রাখছি? ডক্টর ইউনূসকে মনে রাখছি। ও দেশ বিক্রি কইরা থুয়ে গেছে, ওই সুদখোরটা দেশ বিক্রি কইরা ফেলাইছে। হ্যাঁ, আমেরিকার কাছে বাংলাদেশে বিক্রি কইরা ফেলাইছে, সেন্ট মার্টিন বিক্রি কইরা ফেলাইছে। ওই সুদখোর এখন পালায়া চলে গেছে, ওইখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই বয়ানগুলাই কিন্তু টক শোতে দিতেছে। পুরা জুলাইকে বুঝছেন, ওই যে রাবার দিয়া মুছা ফেলায়, পেন্সিল দিয়ে দেখে আমরা রাবার দিয়া মুছতাম না, এরকম জুলাইকে ধীরে ধীরে মুছা ফেলতেছে। এখন নতুন আলাপ কি? এই জয় বাংলা স্লোগান। হঠাৎ করে জয় বাংলা এবং মিছিল কেন? কারণ আছে। একটুখানি আপনি তাকান, আইন কানুনের দিকে তাকান। আইবি রহমান বাইর হয়ে গেল, শিরিন শারমিন বাইর হয়েছে, সাবেক চৌধুরী যে স্টাইলে বাইরেছে, ধরা পড়ার 24 ঘন্টার মধ্যে বাইরেছে। এরা হয়তো কেউ 4 মাস ছিল, কেউ 4 দিন ছিল, ওরাও বাইর হয়ে গেছে। ধীরে ধীরে সব বাইর হয়ে যাবে। এই বাইর হওয়া দেখেই কিন্তু যারা আওয়ামী লীগ করে, নেচারি আমি যদি আওয়ামী লীগ করতাম আমার মধ্যে তো দোষ চলে যাইতো, কারণ আমাদের সবাই ছাড়া পাইতেছে। তার মানে আমরা আগামী নির্বাচনে, এই স্থানীয় নির্বাচনে আমরা যাইতেছি, সরকার সেই সুযোগ কইরা দিতেছে, এরকম তো বোঝা যায়, তাই না? সরকার সুযোগ কইরা দিতেছে, এটাই তো সবাই বুঝতেছে। কেন এই কথা বলতেছি? দেখেন, আইবি রহমান মুক্তির পর, জেল থেকে বাইর হওয়ার পর, উনি কিন্তু মাননীয় আদালতকে থ্যাঙ্কস জানাইছে, ওনাকে ছাইড়া দিছে। মানে মামলা চলতে থাকবে, উনি বাইর হয়ে গেছে। 12টা মামলা, এর মধ্যে 9টা মার্ডার কেস, ওই থেকে বাইর হয়ে গেছে। কিন্তু উনি আরেকটা ধন্যবাদ দিছে বর্তমান সরকারকে। বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়ার পিছনে কারণ কি? সরকার কি আইন কানুন সব কিছু নিজের হাতে রাখছে? এই জন্য কি উনি সরকারকে ধন্যবাদ দিল? এবং উনি এইটাও প্রস্তাব দিছে যে অনেক মা বোন ওইখানে আটকে আছে জেলখানার মধ্যে, আমি দেখে আসছি, ওরা অনেক কষ্টেতে আছে, ওদের প্রতি একটু সদয় হন। সরকারকে বলতেছে, তার মানে সরকার চাইলেই বাইর করে দিতে পারে, সরকার চাইলেই আটকাইতে পারে। এটাই তো প্রমাণ হইলো, তাই না? যেহেতু উনি সরকারকে ধন্যবাদ দিতেছে, এই ধন্যবাদে সরকার কতটুকু খুশি হইতেছে জানি না, কিন্তু মানুষ কিন্তু খুশি হইতে পারতেছে না। মানুষের ভিতরে প্রশ্ন, হায় সরকার কি সবকিছু নাড়াচাড়া করতেছে? যারা জেলে ঢুকতেছে এবং বাইর হইতেছে, সবকিছু কি সরকারের ইশারায়? এই আইন কানুন সবকিছু কি সরকারের ইশারায় চলে? নাইলে এরা বাইর হয়ে কেন সরকারকে ধন্যবাদ দেয়? যুক্তিসঙ্গত কথা না? দেখেন ভাই ব্রাদার, একটা সত্য কথা তো মাইনা নিতে হবে। জুলাই যদি না হইতো তাহলে কিন্তু এই সরকার বর্তমানে সরকার হইতে পারতো না। এই যে নির্বাচনটা যে হয়েছে, হয়তো 18 মাস পরে হয়েছে তো এই নির্বাচনের মধ্যে যারা ক্ষমতায় আসছে তাদের তো একটু ভাবা উচিত ছিল, জুলাই কারণেই তো আমরা সব কিছু পাইলাম। কিন্তু সেটা কি ভাবা হচ্ছে? নিশ্চয়ই না। আজকে পাটোয়ারির একটা মিটিং ছিল ভাই, আম খাওয়া নিয়ে একটা সভা করতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারির যে এই অনুষ্ঠানটা ছিল, এই সভাটা ছিল আম খাওয়া নিয়ে, লেচু খাওয়া নিয়ে। হ্যাঁ, দেশীয় ফল টল খাবে, এগুলা বিদেশে মানুষের কাছে জানাবে যে ভাই আমাদের দেশে দেখো কি সুন্দর আম হয়, কি সুন্দর লিচু হয়, এইটা নিয়ে ছিল। কিন্তু ওইখানে স্লোগান দিতে দিতে আইসা 2 বার ভাঙচুর হয়েছে, 2 বার। কারা ভাঙছে নিশ্চয়ই আপনারা জানেন, আমি আর মুখে নাম নিতে চাই না। 2 পক্ষেই ভাঙছে, নাম নিলেও অসুবিধা নাই। এখানে যুব দলও জড়িত, ছাত্রলীগও জড়িত, 2 পক্ষ থেকেই ভাঙচুর করা হয়েছে। ওইখানে দেখলাম পুলিশ যায়া আরেক পুলিশকে শাসাইতেছে, বকাঝকা করতেছে, ওপেন। কেন এটা ভাঙচুর হইলো? কেন ভাঙবেন? আপনারা বলছেন নির্বাচন হলে গণতন্ত্র মুক্তি পাইবে, আপনারা তো সেটা প্রমাণও দিতেছেন। গণতন্ত্র তো এখন একেবারে মুক্ত, যার জন্য আওয়ামী লীগের মিছিল বেরোইতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। তার মানে দেশে গণতন্ত্র চলে আসছে নির্বাচনের মাধ্যমে। তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এই গণতন্ত্রের সুবিধাটা পাবে না? তারা তো জুলাই যোদ্ধা, তাদের জন্য আপনারা অনেক কিছু পাইছেন, তাদেরকে কেন এই সুযোগটা দিবেন না? এটা কি বার্তা চারিদিকে চলে গেল? এটা কি ঠিক বার্তা গেল? না, অবশ্যই না। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা কখনো সিস্টেম মাইনা চলবে না। তো আপনাদের সেই আদিকালের যে রাজনীতি, সেটা তো মাইনা চলবে না। আমাদের দেশের ভাই রাজনীতি কি আপনারা একটু খেয়াল করে দেখেন, এই এমপি হওয়ার জন্য কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে। তার মানে এটা একটা বাণিজ্যের মতো না? হ্যাঁ, আমি এত কোটি টাকা কেন খরচ করুম? নিশ্চয়ই আমি ওই টাকাটা তো আবার উঠাবো, আগামী নির্বাচনে তো আবার লাগবে, টাকা ছাড়া তো ভোট পাবো না। আমি এই টাকাটা খরচ করতেছি কেন? তার মানে এটা একটা ব্যবসার মতো। আর এই সংসদে যাওয়ার কথা কাদের ছিল, গেল কারা? এখানে দেখেন ডজনে ঋণ খেলাপি এমনও মানুষ আছে, নাম লিখতে জানে কিন্তু পেপার দেন পড়তে পারবে না, এমনও তো লোক চলে গেছে। এই সিস্টেমটাই তো ভাঙতে চাইছিল শহীদ উসমান হাদি, যার জন্য তাকে সরাইয়া দেওয়া হয়েছে। আজকে পাটোয়ারি এই সিস্টেম ভাঙতে চায়, পাটোয়ারিরা এই সিস্টেম ভাঙতে চায় বইলা তাদেরকেও কিন্তু যে কোনো সময় সরাই দিতে পারে। কারা সরাই দিবে তাদেরকে আমরা চিনি না, তারা থাকে পর্দার আড়ালে। ওই যে একটু আগে বললাম, আমরা ভোট দেই, তারা সিদ্ধান্ত নেয় কাকে সরকার বানাবে, তাদের খেলা এটা। তারা যে কোনো উপায় হোক ওই সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসবে, হানি ট্র্যাপ করে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো অ্যাঙ্গেলের চাপ সৃষ্টি করে আপনাকে হাতের মুঠায় নিয়ে আসবে এবং ওই সিস্টেমের মধ্যে ফেলে দিবে। এই যে স্থানীয় নির্বাচন হবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, যে যাই হোক না কেন, দেখবেন ওই চেয়ারম্যানের পাশেই আরেকটা বড় অফিস। কার অফিস? এমপি সাহেবের অফিস। এমপি সাহেব যদি এসে চেয়ারম্যানের পাশে বসে,
ওই চেয়ারম্যান কি আর কাজ করতে পারবে? ওই চেয়ারম্যানের কোনো হেডম থাকবে? সবাই তো ভাই ওই এমপির কাছে যাবে। তার মানে একটা বিগ এমপি আইসা হয়ে গেল কি লোকাল চেয়ারম্যান, যাকে আমরা ভোট দিয়ে পাঠাইলাম নির্বাচন কইরা যে তুমি আইন পাস করবা এই সংসদে বৈশা, ওই আইসা বৈশা পড়লো ওই যে বড় চেয়ারম্যান হইয়া ছোট চেয়ারম্যানের উপরে। এখন তার কাজ কি? কোথায় রাস্তা হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় কি টাকা বরাদ্দ হবে, এইসব হিসাব নিকাশে বৈশা যাবে। কারণ তার তো এটা বাণিজ্য, সে তো বহু টাকা খরচ করছে এই নির্বাচনে। এটাই তো সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দিয়েই তো দেশ যাচ্ছে। এই সিস্টেমটা ভাঙার কথা ছিল, ডক্টর ইউনূস ভাঙার চেষ্টা করছে। ভাঙার জন্য সবাইকে নিয়ে 18 মাস বসছে। এর মধ্যে 9 মাস তো শুধু এই একটাই আলাপ হয়েছে কিভাবে সিস্টেম ভাঙা যায়, কিভাবে নতুন সংস্কার কইরা নতুন ভাবে এই দেশটাকে গড়া যায়। কিন্তু সব কিছু গুড়ে বালি, হ্যাঁ গুড়ে বালি দিয়ে দিছি। তো আমরা কিচ্ছু মানি নাই বইলেই কিন্তু আমরা ওই একই জায়গায় আছি। ওই 71-এ যেখানে ছিলাম ওইখানেই আছি। যেভাবে টকশোগুলোর মধ্যে দেখবেন ওই 71 নিয়ে আলোচনা হইতাছে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। আর না হইলে ডক্টর ইউনূস কিভাবে দেশ বেঁচে গেল, কিভাবে সেন্ট মার্টিনটা দিয়া গেল, ওই 16 বছরের সমস্ত ইতিহাস মুছা দিয়া ডক্টর ইউনূসকে নিয়ে পয়রা আসি। আর পয়রা আসি কাদের নিয়ে? এনসিপি কে নিয়ে। এরাও শত শত কোটি টাকা মাইরা দিছে। কিন্তু প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকা মাইরা চলে গেল। এবং তৎকালীন শুনছেন না, একটা ছাত্রলীগের নেতা 200 কোটি টাকা পাচার করছে। একটা সামান্য ছাত্রলীগের নেতা মাঠ পর্যায়ে যদি 200 কোটি মাইরা দিতে পারে, বাড়ির পিয়ন যদি 400 কোটি মাইরা দিতে পারে, দেশের কত টাকা মাইরা চলে গেছে। গুম খুন রাহাজানি এবং এই পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই 36 দিন সব ভুলে যায়। টকশোর মধ্যে এখন আলাপ ওই একটাই, এনসিপি নাইলে জামাত, রাজাকার, আল বদর, 71, ওই হাবি যাবি, ওই আগের সিস্টেম। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।